গাড়ি এসে থামলো ইরশাদের বাড়ির সামনে। ইরশাদ গাড়ি থামিয়ে মাইশাকে নামতে বলল। গাড়ির ভিতরে তাদের আর কোনো কথা হয়নি। মাইশা গাড়ি থেকে নামতেই ইরশাদ দ্রুত মাইশার পাশে এসে দাঁড়িয়ে ছাতা মেলে ধরল। মাইশা একটু অবাক চোখেই তাকালো ইরশাদের দিকে। ইরশাদ ওর এত কেয়ার কেন করছে? তারপরই মনে পড়ল মাইশা ওদের ভুল বোঝাবুঝি দূর করতে এসেছে, তো তাই হয়তো। চলো, সামনের বাড়িটাই আমার। হয়তো ভুলে গেছো, অনেক আগের কথা তো। মাইশা হাসলো। আমার মেমোরি যথেষ্ট শার্প, এই জন্যেই আপনাকে প্রথম দেখাই চিনতে পেরেছিলাম, কিন্তু আপনি চিনতে পারেননি, শুধু সন্দেহ করেছিলেন। ইরশাদ কিছু বলল না। মাইশার মাথায় ছাতা ধরে এগিয়ে যেতে লাগলো। মাইশাও চুপি চুপি ওর সাথে যেতে লাগলো। মাইশা দরজার সামনে দাঁড়াতেই একটু ভয় পেল। এতদিন পর এ বাসায় আসছে, সবাই যখন জানবে ও মিহান, তখন নিশ্চিত সবাই ওকে বকাবকি করবে। একে তো সে একটা অনাকাঙ্ক্ষিত আপদ ছিল, তার উপর ইরশাদের কথা মতে সে পালিয়ে গিয়ে ওদের বিপদে ফেলে দিয়েছে। ইরশাদ দরজায় টোকা দিতেই কিছুক্ষণ পর সায়ন দরজা খুলল। সায়নকে দেখে মাইশা একটু হকচকিয়ে গেল। সায়ন যে অবাক হয়নি তা না, সায়না অবাক হয়েছে মাইশাকে ইরশাদের সাথে দেখে। ভাইয়া, তুই মাইশাকে নিয়ে? ইরশাদ হাসলো, বলল, তোর সন্দেহের নিশ্চয়তা করতে এসেছি। সায়ন কিছু বলল না, তবে এটুকু ধারণা করতে পেরেছে তার ভাইয়া হয়তো চোরকে হাতে নাতে ধরেছে। ইরশাদ সায়নকে বলল ওর মা বাবাকে ডেকে আনতে। সায়নও গিয়ে ওদের সবাইকে ডেকে আনলো। ইরশাদকে মাইশার সাথে দেখে অবাক হয় দুজনই। ইরশাদের বাবা বলে, এটাই সেই মেয়ে না যাকে ওই দিন সায়ন পরিচয় করে দিল? ইরশাদ মাথা নাড়ালো, তারপর বলল, ভালো করে দেখে চেনার চেষ্টা করো, এটাকে চিনতে পারছো কি না দেখো তো। ইরশাদের বাবা ছেলের কাণ্ডে বিরক্ত হলেন। দুই ছেলে একটা মেয়েকে এনে পরিচয় করিয়ে এখন বলছে কে? আরে ওদের ফ্রেন্ড ছাড়া আর কেই বা হবে? ইরশাদ বাবার বিরক্তির মুখটা দেখে হাসলো, তারপর মায়ের কাছে গেল। মা, তুমি চেনার চেষ্টা করো তো, দেখো তো বুঝতে পারো কি না। ইরশাদের মা নিজের চশমাটা ভালো মতন পরলেন। মেয়েটির দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন। নিজের চোখে মুখে এক পর্যায়ে খানিকটা অবাকের ছাপ এনে বললেন, কোনোভাবে কি ও মিহান? ইরশাদ হাসলো। মাইশাও অবাক হলো বটে, গভীরভাবে দেখেই তাকে চিনে গেল। সেই 7 বছর আগের কথা। ওনারও দেখা যায় মাইশার মতন মেমোরি শার্প। সায়ন চমকালো। তার ভাইয়া এত সহজে মেয়েটার পেট থেকে কিভাবে কথা বের করলো? সায়ন এত চেষ্টা করেও পারল না, অথচ তার ভাইয়া পেরে গেল কিভাবে সম্ভব? তার ভাইয়া কবে থেকে এত চালাক হলো? সায়ন বলল, ভাইয়া তুই? কিন্তু তাকে বাকি কথাটা বলতে না দিয়েই ইরশাদ নিজেই বলল, আজকে আমরা নই, মাইশাই কথা বলবে, ওরফে মিহান। মাইশা কিছু বলার সুযোগই পেল না। তার আগেই ইরশাদের মা বাবা তাকে এসে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। ইরশাদের বাবা মাইশার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, কোথায় গিয়েছিলি মা আমাদের ছেড়ে? আমরা তোকে কত খুঁজেছি জানিস? আমরা কি তোর কেউ না? ঈর্ষাদ তোকে দুটো কথা শোনালো, তোকে বেরিয়ে যেতে বলো, আর তুই অমনে চলে গেলি? একদম ঠিক না এটা। ইরশাদ প্রতিবাদ করার আগেই মাইশা বলে উঠল, তুমি ভুল করছো আঙ্কেল, আন্টি। আমি আজকে এই জন্যই এসেছি, তোমাদের ভুল বোঝাবুঝি, ভুল ধারণা সবটা দূর করার জন্য। ইরশাদের মা বাবা একে অপরের দিকে তাকালো, তারপর মাইশাকে জিজ্ঞাসা করলো। কিসের ভুল ধারণা? মাইশা ওদের থেকে নিজেকে ছাড়িয়ে একটু সাইডে দাঁড়িয়ে উত্তর দিল, তোমরা হয়তো আমার চলে যাওয়ার জন্য কোনোভাবে মিস্টার ইরশাদকে দায়ী করছো, কিন্তু আমার চলে যাওয়ার জন্য উনি দায়ী নন। উনি আমাকে কিছুই বলেননি। পরক্ষণে সায়ন জিজ্ঞাসা করলো, তাহলে কি এমন হলো যে বাসর ঘর থেকে তুই পালিয়ে গেলে? মাইশা কিছুক্ষণ চুপ থেকে নিচের দিকে মুখ করে জবাব দিল, আমার মনে হলো আমি আপনাদের জন্য বোঝা হয়ে যাব। আপনারা জোর করে কেবল আমার বাবাকে কথা দিয়েছিলেন বলে বিয়েটা দিয়েছিলেন। এই বিয়েতে আপনাদের বা মিস্টার ইরশাদের কারো কোনো মত ছিল না। জোর করে করা কোনো সম্পর্কে আমি নিজেকে বেঁধে রাখতে চাই না। আমি বুঝতে পারিনি যে আমার চলে যাওয়ার শাস্তি তোমরা মিস্টার ইরশাদকে দিবে। জানলে হয়তো প্রমাণস্বরূপ কোনো চিঠি লিখে রেখে যেতাম আমি। আমায় ক্ষমা করে দিবেন। আমি এই বাসায় আসতাম না কিন্তু যখন জানলাম আমার জন্য এত বড় ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে, তখন আর নিজেকে আটকে রাখতে পারলাম না, তাই চলে আসলাম। ভালো থাকবেন, আসছি আমি। ইরশাদের বাবা ধপ করে সোফায় বসে পড়লেন। নিজের কাছে উনি নিজে আজ ভীষণ ছোট হয়ে গিয়েছে।
মাইশাকে আটকাতে হবে এমন ভাবনাও উনি ভুলে গেছে। ছেলেটার কথা না শুনেই তাকে সব রকমের অধিকার থেকে বঞ্চিত করেছিলেন তিনি। আজকে জানলেন যে এই 7টা বছর কারো কোনো দোষ ছিল না, কিন্তু তবুও শাস্তি তার ছেলেকে পেতে হয়েছে। পরিবার থাকা সত্ত্বেও পরিবারবিহীন সময় কাটাতে হয়েছে তাকে। ঈশাদের মা এসে জড়িয়ে ধরে নিজের ছেলেকে, কপালে চুমু দিয়ে বলে, আমি বলেছিলাম আমার ছেলে এতটাও পাষাণ না, ও কখনো মিহানের ঝড় বৃষ্টির রাতে এইভাবে দাঁড়িয়ে দিবে না। তোমরা কেউ শোনোনি, আজকে বুঝলে তো? মিহান নিজেই চলে গিয়েছিল, কারোর চাপে পড়ে না। ঈশাদের বাবা উঠে দাঁড়ালেন, ছেলের কাছে গিয়ে 2 হাত জড়িয়ে ধরে বললেন, আমাকে ক্ষমা করে দিস রে বাবা, আমি ভেবেছিলাম রাগের মাথা হয়তো তুই। বাবাকে পুরো কথা বলতে না দিয়েই ঈশাদ বলে, এইভাবে বলো না তো তোমরা, খারাপ লাগে আমার। এখন সব ঠিক হয়ে গেছে, তোমাদের আদর পেলেই এখন হবে, আর কিচ্ছু চাই না আমার। ঈশাদের বাবা ছেলেকে জড়িয়ে ধরলেন। সায়নও মুচকি হাসলো। ঈশাদ নিজের পাশে তাকিয়ে দেখে মাইশা নেই। বুঝতে পেরেছে হয়তো মাইশা চলে গেছে সব ঠিক করে দিয়ে। বৃষ্টির মধ্যে বিনা ছাতায় সামনের দিকে এক নাগারে তাকিয়ে হাঁটছে মাইশা। সে হয়তো নিজের মাঝে নেই, দেখেই বোঝা যাচ্ছে ভিজে একাকার হয়ে গেছে সে। চারদিক শুনশান, এই বৃষ্টি ভেজা পথে তার একা চলা ঠিক নয়। সে হয়তো সেটা বুঝতে পারছে না, কিন্তু সেও বা কী করবে? সে তো আজ নিজের মাঝে নেই। ঈশাদ এতদিন অজান্তে মাইশার সামনে আসতো, মাইশা হয়তো তাকে ইগনোর করতো, কিন্তু ঈশাদের আড়ালে তাকে লুকিয়ে লুকিয়ে দেখতো সে। শুরুতেই নিজের ভালোবাসাকে চিনতে ভুল করেনি সে, কিন্তু কণার সাথে দেখেই বুঝে গিয়েছিল তার ছোট থেকে আগলে মনের মধ্যে রেখে দেওয়া মানুষটা আজ অন্য কারো। যেদিন ওদের বিয়ে হয় সেদিনও এরকমই ঝড় বৃষ্টি ছিল। মাইশা ভেবেছিল তার আনন্দে হয়তো আজ প্রকৃতিও মেতে উঠেছে, হয়তো বৃষ্টি দিয়ে তাদের নতুন জীবনের শুভেচ্ছা জানাচ্ছে, হয়তো ওরাও আজকে মাইশার মতন খুশি। কিন্তু কে জানতো বৃষ্টি মাইশার জন্য কাঁদছে। মাইশা একা হয়ে গেছে সেটা জানান দিচ্ছে তাকে। মাইশাকে এখন এক লড়াই করতে হবে সেটা বুঝিয়ে দিচ্ছে তাকে। অবুঝ মাইশা খুশি মনে নিজের ভালোবাসার মানুষকে পাবে ভেবে কবুল বলে দিল গড়গড় করে। ভাবল না তার পাশে থাকা মানুষটা আদৌ মন থেকে মানছে কিনা, আদৌ সম্মতি দিচ্ছে কিনা, কি হবে এই হুট করে হয়ে যাওয়া বিয়ের পরিণতি। সে ভাবেনি সেদিন, কিচ্ছু ভাবেনি, যার ফলস্বরূপ আজ সে নিঃস্ব। এই চেনা অচেনার ভিড়ে কেউ নেই তার, কেউ নেই যে তার পাশে এসে তাকে আগলে নিবে। মাইশা এসব ভাবছে আর হাঁটছে। হুট করে কেউ একজন পিছন থেকে তার হাত টেনে ধরল। কিছু মুহূর্তের জন্য মাইশার মনে হয়েছিল হয়তো এটা ঈর্ষাদ হবে। বেশি দূর তো আসেনি সে, নিশ্চয়ই তাকে খুঁজতে খুঁজতে চলে এসেছে। হাজার হোক বিয়ে তো, একটু না একটু টান তো থাকবেই। তুই এখানে কেন মাইশু? কাঙ্ক্ষিত গলা না পেয়ে মিয়ে গেল মাইশা। বুঝেছে মানুষটা কে। পিছনে তাকাতে মন চাচ্ছে না তার, মনে হচ্ছে থাক না, নিজের কল্পনায় না হয় আমি ওই মানুষটাকে ভেবে নেই, বাস্তবটা দেখলেই তো আমার মন ভেঙে যাবে। কিন্তু আদত পক্ষে সেটা কি সম্ভব? কখনোই না। মাইশা পিছু ফিরে উদিতের থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলল, এমনি হাঁটছি। উদিত মাইশার সামনে গিয়ে ছাতা মেলে ধরে দাঁড়িয়ে বলল, কিছু তো একটা হয়েছে, কি হয়েছে বল না প্লিজ। মাইশা উদিতকে এড়িয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, কিছু না, বাড়ি যাব। উদিত আবার ওর পিছনে ছাতা নিয়ে হাঁটতে হাঁটতে বলল, আমি দিয়ে আসবো জল। ভিজে কি অবস্থা করেছিস নিজের? ওড়না দিয়ে নিজেকে ঢেকে নে। উদিতের কথাই মনে পড়ল মাইশার। সে তো সাদা জামা পরেছে, বৃষ্টিতে তো সাদা জামা পরা একদম উচিত না। সে দ্রুত নিজেকে ঢাকতে ব্যস্ত হয়ে গেল। উদিত হালকা হাসলো, তার ভালোবাসা তার থেকে নিজেকে লুকাতে ব্যস্ত। কিন্তু মাইশা কি জানে, উদিতের ভালোবাসা এতটাই পবিত্র যে উদিত এতক্ষণ মাইশার চোখ ছাড়া আর কিছুই দেখেনি। দূর থেকে সাদা জামা পরা আর হাঁটার ভাবভঙ্গি দেখিয়ে বুঝেছে সে এটা মাইশা। কিন্তু কাছে আসার পর মাইশার চোখ ছাড়া আর কোনো অংশের দিকে তাকায়নি। উদিত মাইশাকে নিয়ে বাড়ি যেতে লাগলো। মাইশা কিছু একটা বলতে নিবে তার আগেই মাথা ঘুরে উদিতের উপর ঢলে পড়ল। মাইশার পাশে বসে আছে ভাবনা। ভাবনার মা বকছে আর কাঁদছে। অতিরিক্ত ভেজার জন্যই মেয়েটার এত জ্বর এসেছে হুট করে। এই বৃষ্টির মধ্যে ডাক্তারও আসতে চাইছে না, সবাই শুধু বলছে যা বলার ফোনে বলুন। কি একটা বিপদ। ভাবনার বাবা উদিতকে বলল, খুব উপকার করলে আজকে তুমি বাবা, মেয়েটা না হলে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে থাকতো। উদিত চিন্তিত মুখেই জবাব দিল, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে আঙ্কেল। কিন্তু মাইশা হুট করে এভাবে ওই রাস্তা দিয়ে কেন হাঁটছিল? কোথায় গিয়েছিল ও? আর কেনই বা গিয়েছিল?
আমরা তো ভাবলাম হয়তো বৃষ্টি থেকে সৃজনীকে কলেজে দিয়ে বাসায় চলে গিয়েছে। সৃজনীর সাথে সাথে জবাব দিল। কিন্তু আপু, যখন আমার কলেজ থেকে বের হই তখন আকাশ মেঘলা ছিল, বৃষ্টি তো ছিল না। ভাবনা বলল। তোর সাথে না তাইজিন ছিল উদিত, ও কোথায়? উদিত বলল। ওকে বাড়ি দিয়ে আমি নিজের বাড়ি যাচ্ছিলাম, নইলে ওই রাস্তায় তো আমারও ধরা হয় না। ভাবলাম বৃষ্টি হচ্ছে, তাই অটোওয়ালাকে বললাম শর্টকাট নিতে, তাই উনি ওই রাস্তা দিয়ে আসছিলেন। ভাবনা কিছু না বলে আবার মাইশার দিকে তাকালো। জলপট্টির কাপড়টা গরম হয়ে গিয়েছে দেখে পানিতে ভিজিয়ে আবার মাথায় দিল। একেই তো এত ভিজে এসেছে, তার উপরে কোনো জ্ঞান নেই। ভাবনার মা জোর করলেও ভাবনা মাথায় পানি ঢালতে দেয়নি, তাই সে চায় না খারাপ কিছু হোক। তার বোনের মতন বেস্ট ফ্রেন্ডকে নিয়ে সে বরাবরই ভীষণ পজিটিভ। ভাবনা পট্টিটা উল্টিয়ে মাথায় দিবে তার আগেই মাইশা কিছু একটি বিড়বিড় করে বলছে, বুঝতে পারল ভাবনা। ভাবনা কিছু শোনার আগেই তার বাবা উদিতকে বলল, বাবা, বৃষ্টি এখন অনেকটা কম মনে হচ্ছে, বেশি রাত হওয়ার আগেই তুমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাও। উদিত কিছুটা দ্বিধা নিয়েই বলল, আঙ্কেল আপনারা পারবেন তো? ভাবনার বাবা হেসে জবাব দিলেন, এখনো বুড়ো হয়নি রে বাপ, মেয়ে তিনটার বিয়ে দিয়ে ভেবে দেখবো বয়স বেড়েছে কিনা। উদিত নিজের মুখটা খানিকটা স্বাভাবিক করে হাসলো। ভাবনার দিকে তাকিয়ে মাইশা খেয়াল রাখতে বলে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল সে। ভাবনা ওর মা বাবা আর সৃজনীকেও ঘরে যেতে বলল, কিন্তু ওর মা রাজি হলো না। ভাবনা একটু বুঝিয়ে ঘরে পাঠিয়ে দিল। হাজার হোক ওদের দুজনের বয়স হয়েছে, বেশি রাত জাগায় ঠিক না, আর সৃজনীরও সামনে পরীক্ষা। এভাবে ওরও পড়া নষ্ট করা ঠিক না। ভাবনার মা বাবা আর সৃজনী না চাইতেও বাধ্য হয়ে পরিস্থিতির কথা বিবেচনা করে নিজেদের ঘরে চলে গেল। তবে ওরা বলে গেছে ভাবনার কিছু দরকার হলে যেন ডাকে, আর মাইশার জ্ঞান ফিরলে যেন ওদের জানায়। মেয়েটা না খাওয়া, কি খাবে না খাবে সেটা কি আর সৃজনী বুঝবে নাকি? ভাবনাও সবার সব শর্তে রাজি হয়ে তাদের ঘরে পাঠিয়ে দিল। ভাবনা আবার বুঝলো মাইশা বিড়বিড় করে জ্বরের ঘরে কিছু বলছে। ভাবনা মাইশাকে ডাকলো, কিন্তু মাইশা সাড়া দিল না। ভাবনা মাইশার মুখের কাছে কান পেতে দিল। মাইশা কি বলছে বোঝার চেষ্টা করলো। সবটা বুঝতে না পারলেও কিছু কথা বুঝতে পারছে। যেমন মাইশা বারবার একটা কথা বলছে, তোমার দোষ আছে রাফি, তুমি দোষী। ভাবনা বাকিটাও বোঝার চেষ্টা করছে, কিন্তু পারল না। ভাবনার মুখটা একটু কুঁচকে ভাবতে লাগলো, রাফিকে? মাইশা তো কখনো এই নামে কিছু বলেনি তাকে। কোনোভাবে কি ইয়াফি সেই রাফি? কিন্তু এত বছর পর হুট করে মাইশা কেন ওই ছেলের কথা তুলছে? কেনই বা আবার ওকে দোষ দিচ্ছে? মাইশা তো ভুলে থাকতে চাই সব। তবে কি কোনোভাবে ওনার সাথে মাইশার দেখা হয়েছে? ভাবনার মনে আসা প্রশ্নের কোনো উত্তর আপাতত নেই। যা বলার একমাত্র মাইশা বলতে পারবে। তাই আপাতত সে নিজের ব্রেনকে চাপ দিয়ে তার মূল্যবান স্নায়ুগুলোকে কষ্ট দিতে চায় না। সকালে মাইশার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই সে দেখল তার পাশে ভাবনা বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে, পাশে একটা বাটিতে পানি রাখা। মাইশা বুঝলো ভাবনা সারা রাত তার মাথায় জলপট্টি দিয়েছে। এইসব কথা বুঝে আসতেই মাইশার চোখের কোণে পানি চলে আসলো। যেখানে চেনা মানুষগুলো তাকে তার বিপদে ঠাঁই দেয়নি, সেখানে এই অচেনা মেয়েটা তার জন্য এত কিছু করছে। তার অল্প কষ্টতেই মেয়েটা কেঁদে দেয়, তার অল্প বিপদে মেয়েটা ঝাঁপিয়ে পড়ে, তার অল্প আঘাতেই মেয়েটা অস্থির হয়ে পড়ে। মাইশার যদি কোনো বড় বোন থাকতো সেও এতটা করতো কিনা জানা নেই তার। মাইশা মুচকি হেসে ভাবনার কাঁধে হাত দিল। ভাবনার সাথে সাথে চমকে উঠল। চোখ কসলাতে কসলাতে সামনে মাইশাকে উঠে বসে থাকতে দেখে অস্থির হয়ে উঠল। মাথায় হাতে বারবার চেক করে দেখতে লাগলো জ্বর আছে কিনা। মাইশা মুচকি হেসে বলল, জ্বর নেই, আর তোর সেবা দেখে পালিয়েছে সে। ভাবনা হাসলো, পরক্ষণে মুখটা শক্ত করে বলল, আমাদের তো ভিজতে ঠিক মানা করিস, আর নিজে কি করলি? ভিজলি তো ভিজলি, এমন ভিজলি যে জ্বর বাঁধিয়ে বসলি। কি এমন প্রয়োজন ছিল তোর ভিজার বলতো? আর কালকে ভার্সিটি না গিয়ে বাইরে ঘুরছিলি কেন তুই? ভিজার কথা মনে পড়তেই মাইশার মনে পড়লো কালকে কি কি ঘটেছিল। মনে পড়তেই কষ্টগুলো আবার জড়ো হয়ে আসলো। কিন্তু ভাবনার সামনে নিজের কষ্টগুলো প্রকাশ করতে চায় না মাইশা, তাই হাসি মুখে বলল, কেন যেন ইচ্ছে হলো ভিজতে, আর ওইদিকে গিয়েছিলাম কালকে ভার্সিটিতে যেতে মন চাইছিল না, তাই ভাবলাম মেঘলা আকাশ, ঠান্ডা বাতাস, একটু এনজয় করা যাক। দরজার পাশে থেকে কেউ একজন বলল, তাহলে আমাদের কবে ভিজার অনুমতি দিবে?
এটা কিন্তু ঠিক না আপু। সৃজনীকে মুখ গোমড়া করে দাঁড়িয়ে থাকতে দেখে মাইশা আর ভাবনা হাসলো। মাইশা বলল, দিবা একদিন, সেই দিন সবাই একসাথে ভিজবো। ভাবনার সাথে সাথে বলল, সাথে গাইবো, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। সেই সময় উদিত আসলো, সেও বলতে লাগলো, অমনি তোরা মজা করবি আর আমরা তাকিয়ে থাকবো, তাই না? আমরাও একসাথে ভিজবো। উদিতকে দেখে মাইশা নড়ে চড়ে বসলো। তুই এত সকালে উদিত, আর কালকে তোকে আমার জন্য নিশ্চয়ই অনেক ভোগান্তি পোহাতে হয়েছে, তাই না উদিত? ক্ষমা করে দিস রে আমায়। ভাবনা পানি ভর্তি বাটিটা নিয়ে চলে গেল ফ্রেশ হতে। উদিত এসে মাইশার পাশে বসলো। তোর জন্য সব রকমের ভোগান্তি আমি পোহাতে রাজি আছি মাসু, আর এটা তো তেমন কিছুই না। এই সুযোগ তোর সাথে কিছু সময় কাটাতে পারলাম। সৃজনী মুস্কি হেসে বলল, এ মা, উদিত ভাইয়া আপুর সাথে ফ্লার্ট করছে? মাইশা আর উদিত একসাথে হাসলো। কিছু একটা মনে পড়তেই উদিত মাইশাকে বলল, তুই সাবধানে বাড়ি ফিরে এসেছিস, এটাই ভাগ্য রে। জানিস গতকাল ওই রাস্তায় 2 জন ছেলে কে যেন খুন করেছে, আর যে সে খুন নয়, ভয়ানক খুন। চোখ গুফরে নিয়েছে, সারা শরীর অসংখ্য চাকুর ক্ষত। না জানি কিসের ক্ষোভ মিটেছে ছেলে 2টার ওপর। তবে আসার সময় শুনলাম ছেলেগুলো নাকি ভালো না, গুন্ডা টাইপ, বখাটে, সারাক্ষণ মেয়েদের বিরক্ত করে বেড়ায়। আচ্ছা যাক, সেসব তুই ভাবিস না। মাইশা জিজ্ঞাসা করলো, কখন মারা গেছে রে? রাতে তো আমিও ছিলাম ওইখানে, কিছু তো শুনলাম না। উদিত হাসতে হাসতে বলল, ভাগ্যিস তুই ছিলিস না। এই ভয়ানক দৃশ্য দেখে নইলে আমার যাওয়ার আগেই তুই অজ্ঞান হয়ে যেতি। আর তুই তো নিজের মাঝেই ছিলিস না, কি এত ভাবছিলিস বল তো? মাইশা হালকা হেসে বলল, কিছু না রে। আচ্ছা তুই থাক, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে আসি। সাথে সাথে সেই সময় না বলে ঘরে ঢুকলো ভাবনার মা। মাইশার দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, 2 দিন তোমার কোনো ভার্সিটি যাওয়া চলবে না, 2 দিন পর গেলে না হয় দেখা যাবে, এখন তুমি রেস্ট নিবে। মাইশা মুখটা মলিন করে বলল, আমি তো ঠিক আছি মামুনি। ভাবনার মা পুনরায় বলল, একদম ঠিক নেই তুমি, আমার কথা না শুনলে আমি তোমার সাথে কোনো কথা বলবো না। উদিত হাসলো, বলল, আন্টি যখন বলেছে আর কোনো কথাই হবে না মাইশু। মাইশা হাসলো, বলল, অগত্যা। ঘরটা অন্ধকার করে বসে বসে ড্রিঙ্ক করছে একজন লোক। ঘরের লাইটও অফ করা, সাথে জানালা দরজা সব বন্ধ। লোকটি ড্রিঙ্ক করছে আর হাসছে। কারো একটা ছোটবেলার ছবিতে হাত বুলাতে বুলাতে বলছে, এই গল্পের আসল ভিলেনকে সেটা না জেনেই গল্পের সমাপ্তি টানবে? ভেরি ব্যাড। তুমি নিজেও জানো না চেনা মানুষগুলোর অচেনা রূপ কতটা ভয়ানক হয়। তুমি এটাও জানো না এই গল্পের আসল ভিলেনকে, কার রূপ কতটা সর্বনাশী। যেই দিন তুমি জানবে সেই দিন নিজেকে সামলাতে পারবে তো? বলে ভয়ানক হাসিতে ফেটে পড়ল লোকটি। হুট করে লাইট জ্বালিয়ে লোকটির ঘরে প্রবেশ করলো কণা। লোকটি লাইট জ্বালানো বিরক্ত হলো, সেটা তার চোখ মুখ কুচকানো দেখেই বোঝা যাচ্ছে। লোকটি বিরক্তির স্বরে জিজ্ঞাসা করলো তাকে, লাইট অন করলে কেন? কণা উত্তর না দিয়ে লোকটির পাশে বসে হাত থেকে ড্রিঙ্কটা নিয়ে সেটা সরিয়ে রেখে বলল, ছেলেগুলো কে তুমি মেরেছ? লোকটি হাসলো আরো একবার। ওদের বিভৎস অবস্থা দেখে বোঝনি? কণা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে জানে এই মানুষটার সাথে তর্ক করে কোনো লাভ নেই। কাঁধে হাত দিয়ে বলল, কবে শেষ করবে এই লুকোচুরি? লোকটি হাসি বন্ধ রেখে জবাব দিল, যতদিন না আসল অপরাধী সামনে আসছে, আসল ভিলেন সামনে আসছে। কণা বলল, আমি তো জানতাম এই গল্পের আসল ভিলেন তুমি। লোকটি পুনরায় হাসলো, বলল, অবশ্যই এই গল্পের ভিলেন আমি। আড়ালে লুকিয়ে থাকা এক ভয়ানক ভিলেন আমি, যার আসল রূপ অনেক ধ্বংসাত্মক। কিন্তু আমার আড়ালে কে চুনোপুটির মতন ভিলেনগিরি করছে সেটা তো জানতে হবে, তাকে ভয়ানক শাস্তি দিতে হবে, তবে এই সব গল্পের সমাপ্তি। বলে পুনরায় হাসলো লোকটি। কণা কিছু বলল না। এই ধ্বংসলীলার সমাপ্তি কবে হবে সেটা ও নিজেও জানে না। আজকে 2 দিন পর মাইশা ভার্সিটি যাবে। অনেক কষ্টে সবার থেকে পারমিশন জোগাড় করেছে সে। তার মামনি, বাবাই, ভাবনা, সৃজনী সবাই তাকে জোর করে এতদিন বিছানায় শুয়ে রেখেছে। যেতে দেবে না কেউ বলে দিয়েছে। মাইশাও চুপচাপ ওদের কথা শুনে গেছে, কিন্তু আজকে আর ছাড়বে না। আজকে ও জেদ ধরে নিয়েছে, ও যাবেই।
বাকিরা ওর জেদের সাথে না পেরে ওকে আসতে দিয়েছে, কিন্তু সমস্যা হলো পুরো রাস্তা ভাবনা ওর হাত ধরে ধরে এসেছে। মনে হচ্ছে মাইশা যেন কোনো হসপিটাল ফেরত রোগী। মাইশা অনেকবার নিজের হাত ছাড়িয়ে নিলেও ভাবনা আবার খপ করে তার হাতটা ধরে ফেলেছে। এমনি তো মাইশা 2 দিন আসেনি, তার উপর ভাবনা সবাইকে বলেছে মাইশা ভীষণ অসুস্থ, আবার এখন ওকে নিয়ে ধরে ধরে হাঁটছে। মানুষ তো প্রেগনেন্ট হইলেও এতটা কেয়ার করে না ভাই, আর এই মেয়ে তো। এবার ছাড় না মোনা, সবাই দেখছে তো। আর আমি তো সারাটা সময় ভালোই ছিলাম ক্লাসে, একটুও খারাপ লাগেনি, তাহলে এমন কেন করছিস? ভাবনা মাইশার কথায় পাত্তা না দিয়ে নিজের মতন গাড়ি রাখতে লাগলো। একটা রিক্সা পেয়েও উঠলো। উঠে বসতেই ভাবনার মনে পড়লো মাইশার কিছু ওষুধ শেষ হয়ে গিয়েছে। ওর বাবা ভার্সিটি থেকে আসার সময় ভাবনাকে নিয়ে আসতে বলেছিল। মাইশু, তুই একটু এখানে হেলান দিয়ে বস বুঝলি, আমি একটু দৌড়ে গিয়ে ওইদিকে ফার্মাসি থেকে তোর ওষুধগুলো নিয়ে আসি। মাইশা ভাবনার হাত ধরে আটকে দিল। থাক না রে, আমি তো এখন সুস্থ, এখন আর ওষুধ খেতে হবে না, বাদ দে। ভাবনা চেঁচিয়ে উঠল। কোর্স মানে জানিস না তুই? আমাদের কিছু হলে তো ধমকে ধামকে ঠিকই খাওয়াইতিস। নিজের বেলায় তোমার যত মন মর্জি চলে, তাই না? এখানে চুপ করে বস, আমি আসছি। কাকু, একটু দেখবেন তো ওকে, আমি ওষুধগুলো নিয়ে তাড়াতাড়ি আসছি। রিক্সাওয়ালা মাথা নাড়াতেই ভাবনা নেমে গেল। মাইশা মুচকি হেসে আশেপাশে তাকাতে লাগলো। এত ভালোবাসা সে পাচ্ছে ভাবতেই মনে এক অজানা ভালো লাগা কাজ করছে। আজকে মা বাবা থাকলেও তার ঠিক এভাবেই যত্ন নিত। মা বাবাকে সে প্রচুর মিস করে, কিন্তু তার আশেপাশে যারা আছে তার মন খারাপের সুযোগই দেয় না মাইশাকে। হুট করে রিক্সায় উঠে কেউ একটা মাইশার পাশে বসলো। মাইশা চমকে পাশে তাকাতেই একটু অবাক হলো, ইরশাদ এখানে কি করছে, আর তার পাশেই কেন হুট করে আসলো? ইরশাদ কি তবে দেখেনি মাইশা যে এখানে আছে? সে কিছু জিজ্ঞাসা করবে তার আগেই ইরশাদ উল্টো প্রশ্ন করলো। তুমি অসুস্থ? 2 দিন ধরে ভার্সিটি আসোনি, আর শরীরও দুর্বল লাগছে, কি হয়েছে? মাইশা ভ্রুজোড়া কিঞ্চিত কুচকে এলো। অবাক হওয়ার মতন বিষয় এটা অবশ্যই। মাইশা তো ভেবেছিল সেই দিনের সেই স্বীকারোক্তির পর ইরশাদ কোনোদিনও তার সামনাসামনি হবে না, এড়িয়ে চলবে মাইশাকে। কিন্তু হুট করে এভাবে এত কেয়ার নেওয়ার মানে কি? আপনি এইখানে এখন আর এসব প্রশ্ন করছেন কেন? ইরশাদ নিজেকে ব্যস্ত আর চিন্তিত মুখটাকে স্বাভাবিক করলো, বলল। মা জিজ্ঞেস করলো তোমার সাথে, মা হয়তো কিছু কথা বলবে, তাই ভার্সিটি আসবে দেখা করতে। আমাকে বলেছিল যেদিন তুমি আসবে তোমাকে যেন দাঁড়িয়ে রাখি, মা এসে কিছু কথা বলবে তোমার সাথে। মাইশার মনে আসা খানিকক্ষণের জন্য সেই ভালোবাসার শিখা হুট করেই নিভে গেল। ইরশাদের কথাটা স্বাভাবিক হলেও সে স্বাভাবিকভাবে নিতে পারেনি। ইরশাদ তো তার স্বামী, তাহলে স্বামী হিসেবে স্ত্রীর খেয়াল রাখা তো ইরশাদের কর্তব্য। সেটা না করে নিজে থেকে জিজ্ঞাসা না করে উল্টো বলছে ওর মা দেখা করবে, সেই জন্য পরক্ষণে অভিমানগুলো নিয়ে গেল। যখন মনে পড়লো ইরশাদের মনে অন্য কেউ ওর জন্য ভাবে, আর ও অন্য কারো জন্য ভাবে। ইরশাদের ভাবনার মাঝে মাইশা বা মেহান কেউ কখনোই ছিল না, আর থাকবেও না হয়তো। মাইশা কিছু বলবে তার আগেই ভাবনার গলা পাওয়া গেল। রিকশার পাশে দাঁড়িয়ে ইরশাদকে উদ্দেশ্য করে সে বলছে, এইখানে কেন দেখা করবেন ইরশাদ ভাইয়া? আন্টিকে বাড়িতে আসতে বলুন, যা কথা হবে সবার সামনে হবে, কারণ আমরা মাইশা আর সিজনির লোকাল গার্ডিয়ান। ভাবনা হুট করে আসবে হয়তো ভাবেনি ইরশাদ। ভাবনাকে দেখে এসে রিকশা থেকে নেমে দাঁড়ালো। ভাবনাকে বলল, সেটাই হবে, তোমাদের বাড়ির অ্যাড্রেসটা দাও। ভাবনা বিনা প্রশ্নে ওদের বাড়ির অ্যাড্রেস দিয়ে দিল। ইরশাদ চলে যাবে তার আগেই ভাবনা জিজ্ঞাসা করলো, আপনার নাম ইয়াফি? ইরশাদ মাইশার দিকে তাকালো। ভাবনা কি জানে তার ব্যাপারে সেটা তো সে জানে না। নিজের পরিচয় প্রকাশ করা কতটা ঠিক হবে সেটাও জানে না। কিন্তু মাইশার ভাবমূর্তি পাল্টাতে না দেখে সে বলল, হ্যাঁ আমি ইয়াফি ইরশাদ। ইরশাদ আর দাঁড়ালো না, দ্রুত সামনে দাঁড়িয়ে থাকা ওর গাড়ির কাছে গেল। ভাবনা আর কোনো প্রশ্ন না করে রিকশায় উঠে বসলো। তবে ওর মুখভঙ্গি দেখে মাইশা আন্দাজ করতে পারছে ভাবনা কোনো কিছু আন্দাজ করেছে, আর সেই জন্যই ইরশাদের সাথে ওইরকম গম্ভীর সুরে কথা বলল। আমি ওই দিনই সন্দেহ করেছিলাম তোর সাথে এই মানুষটা দেখা হয়েছে, তার মানে ইরশাদ ভাইয়া তোর সেই স্বামী, সরি সোকল স্বামী। আসলে তার লুতুপুতু তো কনাপুর সাথে। লজ্জা করে না এই লোকগুলোর পরক্রিয়া করতে, যত সব। মাইশা বুঝলো এখন এই মেয়েকে না থামালে এই পুরো রাস্তা ইরশাদকে বকতে যাবে। মাইশা কোনো কিছু বলতেই পারছে না, কারণ ভাবনা নিজেও বারবার বকে যাচ্ছে। এই মানুষটার জন্যই তুই কালকে বৃষ্টিতে ভিজেছিলি?
তুই না অন্যকে শক্ত হওয়ার কথা বলিস, আর তুই না প্রতিজ্ঞা করেছিলি আর কোনোদিন নিজের অতীতকে মনে করে দুঃখ পাবি না। তাহলে কালকে কি হলো? কি এমন হলো যে তুই দেবদাস হয়ে গেলি? তোর পরিচয় সবাই জেনে গিয়েছে তো, তাই তো কি হয়েছে? একটা মানুষের দুটা নাম হতে পারে না? তোকে কি ওরা ঠকবাজ বলছে? একবার বল শুধু, ওই ঈর্ষাদকে আমি। মাইশা ভাবনাকে থামতে বলল। কালকে কি কি হয়েছিল সবটি খুলে বলল। মাইশা ভেবেছে ভাবনা হয়তো এই কথা শুনে একটু শান্ত হবে, কিন্তু তার বদলে ভাবনা আরো দ্বিগুণ রেগে বলল, তুই এটা কি করেছিস মাইশু? ওই ছেলের উচিত শিক্ষা হতো, ওর মা বাবা ওকে ঠিক শিক্ষা দিয়েছিল, আর তুই তো অবশ্যই ওর জন্যই বাড়ি ছেড়ে এসেছিস। ওর মা বাবাকে বলেছে ওর মা বাবা এক শ্যামলা মেয়ের সাথে বিয়ে দিয়ে ওর জীবন নষ্ট করে দিয়েছে, আর সেই জন্য তুই ওদের মধ্যে ঝামেলা হয়ে থাকতে চাস না বলে সেই ঝড় বৃষ্টির রাতে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলি। ওর তো দোষ আছে ভাই, বললি না কেন তুই? মাইশা কান থেকে নিজের হাত সরালো। এতক্ষণ কানে হাত দিয়েছিল। ভাবনা দেখেছে, কিন্তু তবুও সে বকেই গেছে। একটু থাম প্লিজ, এখন বাদ দে এসব কথা। কারো অনুপস্থিতিতে তার বিষয়ে এত খারাপ কথা বলতে নেই। ভাবনা রাগান্বিত স্বরে বলতে লাগলো, খারাপ মাই ফুড। আমি ওর আড়ালে না ওর সামনে এভাবে ওকে বলতে পারি, আবার বলে কিনা মা আসবে কথা বলতে। নির্লজ্জ কোথাকার। মাইশা হাসলো, বলল, অনেক হয়েছে, এবার চুপ কর প্লিজ। বাসায় এসে পড়েছি, নামবো আর। বাসায় এসে গেছি দেখে ভাবনা চুপ হয়ে গেল। সে চায় না এসব কথা বাড়ির কেউ জানুক। ওরা ভাড়া মিটিয়ে বাড়ির ভেতরে ঢুকলো, কিন্তু দরজায় কড়া নাড়ার আগেই দেখলো দরজা খোলা। মাইশা আর ভাবনা একটু চমকালো। দরজা ঠেলে ভিতরে যেতেই দেখে একজন বয়স্ক মতন মহিলা। ওনাকে ভাবনা না চিনলেও মাইশা চিনে। মাইশা কাছে গিয়ে সালাম দিল, বলল, আন্টি তুমি এখানে? তোমার ছেলে জানে? মহিলাটি হাসলো। ওই তো আমাকে ঠিকানা দিল, পাওয়ার সাথে সাথে রওনা দিলাম। ও জানে, কিন্তু ওর বাবা মা জানে না, আমি জানাইনি। তোর আঙ্কেল চায় না তুই ওই বাড়ি ফিরে আয়। তোর অনিচ্ছায় কোনো সম্পর্ক উনি গড়তে চান না, কিন্তু আমি তো তোকে জানি। ঈর্ষাদকে বিয়ে করার তোর অনেক অনিচ্ছা বা বাধ্যকতা ছিল না, তুই নিজে ইচ্ছেই বিয়ে করেছিস, কারণ তুই ওকে ভালোবাসিস। তাই আমি চাই তুই ফিরে চল। দেখে তোদের বিয়েটা তো মিথ্যে না। ঈর্ষাদের মাকে বাকি কথাটা বলতে না দিয়ে ভাবনার বাবা গলা খাকারি দিয়ে মাইশাকে কিছু বলতে না বলল। ভাবনাকে বলল মাইশাকে নিয়ে ঘরে যেতে। ভাবনা বা মাইশাকেও দ্বিমত করলো না, দুজন ঘরে চলে গেল। ওরা ঘরে যেতেই ভাবনার বাবা ঈর্ষাদের মায়ের সামনে গিয়ে বলল, ধন্যবাদ ম্যাডাম, আপনি আসতে পারেন। ঈর্ষাদের মা তাৎক্ষণিক এই কথাই অবাক হলো, বলল, তাড়িয়ে দেওয়ার কারণ? ভাবনার বাবা অন্যদিকে ফিরে বলল, মাইশের জীবনে মিহান হিসেবে কি ঘটেছে আমরা সব জানি। ও চাইলেও আমি ওকে আপনাদের কাছে পাঠাবো না। কোনো মা বাবা চায় না তার মেয়ে অসুখী হোক। যেদিন ঈর্ষাদ ওকে আনতে আসবে সেদিন ভেবে দেখব। ঈর্ষাদের মা কিছু বলবে তার আগেই ভাবনার বাবা ওনাকে থামিয়ে দিয়ে বললেন, মাইশা আপনার মেয়ে হলে আপনি কি করতেন ভেবে দেখুন। ঈর্ষাদের মা আর কিছু বলল না, বেরিয়ে গেল ওদের বাড়ি থেকে। আমি ওই মেয়েকে কোনো দিনও মানব না, কোনো দিনও ওর সাথে ঘর করব না, ভালো তো বাসবই না কোনো দিন। তার ওপর ওই মেয়ে এই বাড়িতে থাকলে আমি চলে যাব এই বাড়ি ছেড়ে। আর বাসর, মাই ফুট, দেখছি আমি বাসর কিভাবে করে ওই মেয়ে। ধরফরিয়ে ঘুম থেকে উঠে বসলো মাইশা। ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে তার শরীর। প্রতি রাতে প্রায় স্বপ্নে তার অতীত তার সামনে ভেসে আসে। ঘুমগুলো সবসময় অপূর্ণ থেকে যায় তার। কত রাত হলো পুরনো স্মৃতি মনে পড়ায় সে ঘুমাতে পারেনি। ভাগ্যে সে একা ঘুমায়, নইলে শান্তি মতন একটু কাদাটাও দুষ্কর হয়ে যেত। মাইশা গায়ে ওড়না জড়িয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। তাদের বাড়িটা দোতলায় হওয়ায় ব্যালকনিতে দিয়ে বাইরের রাস্তাঘাট সব দেখা যায়। বেশ ভালোই লাগে। মাঝে মাঝে ঘুম না ধরলে এখানে এসে বসে থাকতে। মাইশা দাঁড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস নিল। চোখ বুঝে ঠান্ডা বাতাস অনুভব করতে লাগলো। প্রায়শই বৃষ্টি হয় দেখে বাতাসে একটা আর্দ্রতার সুবাস পাইও। অনুভব করে প্রকৃতির সৌন্দর্য। এখন মাইশার মন চাইছে এই নিশ্চুপ প্রকৃতির মাঝে কিছুক্ষণ প্রাণ খুলে গান গাইতে। নিজের মনের ইচ্ছা মোতাবেক সে গান ধরলো। মাইশা বাকিটা গান গাওয়ার আগে অনুভব করলো তাকে কেউ দেখছে। আশেপাশে তাকিয়ে দেখলো কেউ নেই। পিছনে তাকিয়ে দেখলো যদি তার ঘরে কেউ এসেছে, কিন্তু না, সেখানেও কেউ নেই। হুট করে তার চোখ গেল রাস্তার দিকে। সেই দিকে তাকিয়ে এসে চমকে গেল। এক ছায়া মূর্তি তাকিয়ে আছে তার দিকে।
মাইশা মাথাটা এপাশ ওপাশ করে বোঝার চেষ্টা করলো মানুষটাকে, কিন্তু সে কিছুই বুঝতে পারল না। হালকা চাঁদের আলো না থাকলে হয়তো ছায়াটাও টের পেত না। মাইশা এই রাতে কাউকে বিরক্ত করতে চাচ্ছে না, তাই চিৎকারও করতে পারছে না। আবার এমনও হতে পারে তার ধারণা হয়তো ভুল, ওইটা অন্য কিছুর ছায়া। কিন্তু মাইশা অনেকক্ষণ তাকিয়ে থাকায় ছায়া মূর্তিটা হয়তো বুঝতে পেরেছে মাইশা তাকিয়ে দেখছে, তাই সে দ্রুত কোথাও একটা চলে গেল। বুঝলো ছায়া মূর্তিটা তাকেই দেখছিল। সে তাড়াতাড়ি করে ঘরে এসে দরজা লাগিয়ে শুয়ে পড়ল। বাইরে অনেক চোর ডাকাত, এই রাত বিরাতে তার এইভাবে গান গাওয়া হয়তো ঠিক হয়নি। মাইশা নিজের চোখ চেপে ঘুমানোর চেষ্টা করলো। কি? ভাবনার চিৎকারে ক্লাসের সবাই তার দিকে তাকালো। আনাইশা দাঁত কিমে করে তাকাতে এসে চুপ হয়ে গেল। ভাবনাকে মাইশা বসালো, বলল, আনা বলতো আগে খুলে, হঠাৎ তোর মা বাবা বিয়ের আয়োজন কেন করছে? আনাইশা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, জানি না রে, কালকে হুট করে বলল ভালো ছেলে পেয়েছে, দেখতে আসছে। আমি ভাবলাম দেখলেই তো বিয়ে হয়ে যায় না, তাই গেলাম ওদের সামনে। ও মা, বলে কিনা ভালো লেগে গেছে, বিয়ের দিনও ফিক্সড করে চলে গেল। হাতে বেশি সময়ও নেই, শুক্রবারই বলে বিয়ে। কি থেকে কি হলো কিছুই বুঝলাম না। উদিত পেতি ব্যস্ত হয়ে বলল, তাহলে কি করব এখন? আন্টি আঙ্কেলকে বুঝাবো যে আমাদের আনা এখনো বিয়ে করতে চায় না? ওয়াহিদ বলল। যদি না শোনে? দীপিকা বলল,